যেমনটা আমরা আলোচনা করছিলাম, উপজেলা নির্বাচন আগামীকাল প্রথম ধাপে হতে যাচ্ছে। নানা রকম আসলে খবরের ভিড়ে যেটি সবচেয়ে বেশি আলোচিত, যে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন বা সংসদ সদস্যরা রয়েছেন, তারা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারেন কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে, কারণ তারা কোনোভাবেই তাদের দলের নির্দেশনা মানছেন না। আমরা এই প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, আলোচনাটি আমরা সেখান থেকে শুরু করব। তবে তার আগে আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে দর্শক আপনাদেরকে একটু পরিচয় করে দিই। অধ্যাপক ডক্টর নাসিম মানু, তিনি উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ। অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। জাহেদুল হাসান মিন্টু, আপনার কাছে আসলে সেই প্রশ্নটি আমি করতে চাই যে দলীয় নির্দেশনা না মেনেই যে প্রভাব হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয় যে মন্ত্রী এমপিদের স্বজনরা তো নির্বাচনে দাঁড়িয়ে গেছেন? প্রথমত আমি এই সিদ্ধান্তটার পক্ষে না। আর যদি এই সিদ্ধান্ত আপনি দলীয়ভাবে নিতেই পারেন, দলের নেতাদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না, তো এটা শেষ মুহূর্তে এসে ঘোষণা দিয়ে আপনি, আমার কাছে মনে হয়েছে দল সুচিন্তিতভাবে আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা ঘোষণা করে নেয়। এটা যদি করতো তাহলে জাতীয় নির্বাচনের আগে এই ধরনের একটা ধারণা যদি দেওয়া হতো, তাহলে এক ধরনের প্রিপারেশন থাকতো। তখন যারা পার্লামেন্ট ইলেকশনে নমিনেশন পেয়েছে, নমিনেশন পাওয়াই তো জয়ী হয়ে যাওয়া অনেকটা, তো তখন প্রিপারেশনটা অন্যরকম হতো, যে ঠিক আছে আমি এই ইলেকশনে আছি বা এই ইলেকশনে নাই, পরবর্তী উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে প্রিপারেশনটা নেব। সেই সুযোগটা আওয়ামী লীগ তার নেতাকর্মীদের দেয়নি, মানে স্বজনদের অর্থে যেটা বলে। তারপরে আপনার স্বজনদের আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে এমপি হয়েছেন এবার প্রথম, তার ভাই বা চাচা 20 বছর ধরে উপজেলা চেয়ারম্যান, 3বার 4বার উপজেলা চেয়ারম্যান, তো তার দোষটা কি? সে আগে 3বার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার 4র্থবার মতো হওয়ার চেষ্টা করবে। মাঝখানে তার ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতাই হোক অথবা আপনার বিদ্রোহী দলের বিদ্রোহীর সঙ্গে জিতে এমপি হয়ে গেছে, তো সে কেন বঞ্চিত হবে? এইটা আপনি সহজে তৃণমূলদের বুঝাতে পারবেন, কারণ এই নির্বাচন তো একটা বড় দল, তারপরে হলো আপনার ক্ষমতায় তাদের দল। তো নির্বাচন তো শুধুমাত্র জনপ্রতিনিধি হয় না, বাংলাদেশে নির্বাচিত হওয়া একটি লাভজনক পদে যাওয়া। এখানে আরেকটি একটু বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যদিও গণমাধ্যমগুলো এই কথাই বারবার বলছে যে এটা ক্ষমতাসীন দলের খুব একটা সুচিন্তিতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, আবার কেউ কেউ বলছে যে এটি অনেকটা নির্বাচনের কৌশল। আপনার কাছে কি মনে হয়, আসলেই কি সেটি? এটা আমার মনে হয় না কৌশল। কৌশল হলে দল আগে বসে সিদ্ধান্ত নিত, দিক নির্দেশনা দিত এবং বাধ্য করতো দলকে। এই জায়গায় আমার মনে হয়েছে কোন নেতার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও এখানে কাজ করেছে, বলে ফেলেছেন, তার স্বার্থ দেখেছেন। আপনি দেখবেন দলের প্রধান পরে বক্তব্য দিয়ে ক্লিয়ার করেছেন স্বজন বলতে কারা বুঝায়। তো স্বজন বলতে কে, এটা দলীয় প্রধানের এই 15 দিন পরে এসে বুঝাতে হলো কেন? আপনি যদি সুচিন্তিত ভাবে দল এটা বলতো, তাহলে তো নতুন করে ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, সেই ব্যাখ্যাটা শুরুতেই আপনি দিতে পারতেন। তার মানে দলের নেতারা একরকমের ব্যাখ্যা দিয়েছে, দলের প্রধান পরে এটা ক্লিয়ার করে দিয়েছে যে ছেলে মেয়ে স্ত্রী বা হাজবেন্ড তারা হলো আপনার স্বজন। এখন চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের সমস্যাটা কি? তারা তো নির্বাচন করতে পারবে বা ভাইও করতে পারে। তো আপনি যখন রাজনীতিটা করতে দিচ্ছেন, দুই ভাই, আমি ধরেন আমি আর আপনি দুই ভাই বোন, আমি রাজনীতি করছি, আপনিও রাজনীতি করছেন, আপনি একটি পদে আছেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি হয়তো এমপি হয়ে গেলাম। তো আপনি যখন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বা প্রেসিডেন্ট হতে পারছেন, তো আপনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না কেন? তো সেটা দল আপনাকে বঞ্চিত করবে কেন? তো এইটা আপনি মানবেন কেন? এইটাই আমি বলছি যে এটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল হলে একরকম ছিল। আওয়ামী লীগ তো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না, হ্যাঁ, এটা পপুলার রাজনীতিও করে। তো সেখানে ওই সবাই মিলে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যদি জানানো যেত, আমার ভবিষ্যতে নির্বাচন আসছে, নির্বাচনটা আমার এইরকম হবে, তোমরা এই গাইডলাইন ফলো করবা, সেই গাইডলাইনগুলো যথাযথভাবে দেওয়া হয়নি। ওই নেতারা প্রেস কনফারেন্স করে অথবা প্রেস রিলিজ দিয়ে অথবা নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এসেছে কিন্তু কেন্দ্রীয় কমিটির বৈঠকের, সেটা হচ্ছে অনেক পরে। সো আমি মনে করি যে একে তো সরাসরি আপনি বলতে পারবেন না নির্বাচনে অংশ নিও না, এটা তার গণতান্ত্রিক রাইট। আবার আপনি দলের সিদ্ধান্ত দিতে পারেন, দল এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আপনি যে বহিষ্কার করবেন, যাকে নির্বাচন আপনার সিদ্ধান্ত না মেনে নির্বাচন করবে, তাকে বহিষ্কার করলে কিছুদিন পর তাকে আবার নিয়ে নেন, এই রেওয়াজ আমাদের রাজনৈতিক দলগুলোতে পুরনো।
আজ পর্যন্ত পার্মানেন্ট বহিষ্কার ঘোষণা হয়নি। অবশ্যই, এবং সর্বশেষ যে কঠোর বহিষ্কার হয়েছিল গাজীপুরের, তাকেও আবার দলে নিয়েছে। তো আমাকে আজ বহিষ্কার করেন, কাল আবার দলে চলে আসবে, আমি এটা মানবো কেন? এর ফলে আসলে এই যে মানে হাইকমান্ডের নির্দেশনা না মানার যে এক ধরনের চর্চার মধ্যে চলে যাচ্ছেন নেতারা, এবং একই সাথে তৃণমূল সাথে কেন্দ্রীয় নেতাদের যে দূরত্ব দিনকে দিন তৈরি হচ্ছে, সেটি আসলে ঘুচানোর কোনো পন্থায় আসলে দেখেন কি না? আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছে, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। তবে আমরা যেতে চাই অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে, কারণ আরেকটি খবর আমরা দেখেছি গতকাল টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে এখন পর্যন্ত এইবারের যে উপজেলা নির্বাচন সবচেয়ে বেশি সেখানে যারা প্রার্থী হয়েছেন তারা অনেক ক্ষমতাশীলের পাশাপাশি তারা অনেক টাকার উৎসের মালিক, এবং সরাসরি আসলে তারা একেবারে কোটিপতি হিসেবেই চিহ্নিত সমাজে। আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা সংসদ নির্বাচনে দেখেছি ব্যবসায়ীদের সংখ্যা এবার বেশি, স্থানীয় নির্বাচনে আমরা সে একই রকম ব্যবসায়ীদের সংখ্যাটি বেশি দেখছি, এর ফলে তৃণমূলের যে নেতারা দিনকে দিন নির্বাচনের জন্য অপেক্ষা করেছেন বা আন্দোলন করেছেন, সংগঠনকে সংগঠিত করে রেখেছেন, তাদের প্রতি একটা অবিচার হলো কিনা? ধন্যবাদ আপনাকে। তৃণমূলের ব্যবসায়ী নেই, আপনাকে এই কথা কে বলল? এক আমি আমার সরি, আমার প্রশ্ন করার কথা না। এক হচ্ছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে গবেষণা করেছে, ওনাদের গবেষণাগুলো অনেক সময় ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, অনেক কিছু বিষয় থাকে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাকে বলবো একজন রাজনীতিবিদের তো একটা পেশা থাকতে পারে। একজন রাজনীতিবিদ যখন নির্বাচন করেন তখন ওনার দীর্ঘদিনের একটা রাজনৈতিক জীবন থাকে। সোজা কথা আমরা যেটা বলতে পারি যে অনেকে যদি বলেন যে নিবেদিত প্রাণ হয়ে রাজনীতি করে, অনেকে এখন থেকে রাজনীতিকে পেশা হিসাবেও বেছে নেন, রাজনীতি একটা পেশা মনে করেন, এবং সেটার মধ্যে উনি পদ্ধতিগতভাবে জীবনে ওনার পরিকল্পনা করে আগান, এটাও একটু পেশা মনে করেন। এবং পেশাটা কিন্তু কোনো নেগেটিভিটি না, পেশা মনে করাটা কিন্তু একটা পজিটিভিটি, আমি অন্তত মনে করি। তাহলে আমি আমার প্রফেশনের প্রতি কমিটেড থাকি। তাহলে একজন রাজনীতিবিদ উনি ফুল টাইম রাজনীতি করে, উনি কখন চাকরি করবেন? এরপরেও তো প্রায় বোধহয় 19% মতো কৃষক আছে নাকি, কৃষিকাজ যারা করে, তাহলে ওনার জীবিকা নির্বাহ করবেন কিভাবে উনি? এটা তো ভালো যে আপনি মনে করছেন যারা ওয়েল অফ তারা নির্বাচনে আসছে। কেন? আমরা কি উদ্যোক্তা চাচ্ছি না? তাহলে উদ্যোক্তা কারা হবে? আমরা ধরেই নিচ্ছি যিনি নির্বাচন করেন উনি জনকল্যাণমুখী মানসিকতার অধিকারী। তো জনকল্যাণমুখী মানসিকতা, উনি বিজনেসম্যান, উনি উদ্যোক্তা, উনি নিজের জন্য কর্মসংস্থান করবেন, উনি অন্যের জন্য কর্মসংস্থান করবেন। এতে আমি কোনো নেগেটিভিটি দেখছি না। আমি মনে করি যে এটি ভালো কথা। বরঞ্চ হতে পারে যে আগে কখনো গবেষণা করে দেখা হয়নি সেইভাবে, কারণ কোনো না কোনো আপনি বলবেন যে হ্যাঁ 2014 থেকে বা 2019-এর তুলনায় এবার রেট বেড়েছে। সরি, এটা জাতীয় ইলেকশনের কথা বলে ফেললাম। আপনার গত দুই নির্বাচনে চতুর্থ ধাপের পঞ্চম ধাপের থেকে রেট বেড়েছে, বাড়বেই তো, কারণ এই জন্য যে মানুষ এখন কর্মমুখী হচ্ছে, মানুষ এখন নিজের কর্মসংস্থান নিজে করছে। কিন্তু এখানে দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, একই সাথে সেটা হচ্ছে যে প্রশ্নটি রাখতে চাই যে আপনি যেভাবে বলছেন যে উদ্যোক্তা অথবা ব্যবসায়ীরা যদি আসেন এই যেটি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত একটি কোনো পেশায়, অর্থাৎ রাজনীতি বা স্থানীয় সরকার নির্বাচনের প্রশাসনিক জায়গায়, তারা দিন শেষে আসলে কতটুকু সাধারণ মানুষের কথা ভাবেন? কারণ অতীতে অনেক সময় আমরা দেখেছি এ ধরনের পদ পদবি নিয়ে তারা তো সেটির অবমূল্যায়ন করেছেন, তারা নানা ধরনের অপকর্মও করেছেন, সেই উদাহরণও তো আসলে আছে। আমি আপনার সাথে বিতর্কে যাব না, কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে দেখেন, আমরা যখন বলে থাকি যে স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করে, এই গণ্যমান্য ব্যক্তিরা যেমন স্কুল টিচার, কলেজ টিচার, সেরকম স্থানীয় পর্যায়ে যারা প্রকৃতপক্ষে যদি বলেন সম্পদশালী লোকজন, তো এই সমস্ত সম্পদশালী লোকজনরা কোথা থেকে এসছে? হয় তার কৃষিকাজ থেকে সে সম্পদ অর্জন করেছে, সেটিও ব্যবসা, কারণ ওনাকে তো কৃষিজাত দ্রব্য বিক্রি করতে হয়েছে, উনি তো সব ভোগ করেন, তাহলে ওনার অর্থের উৎসটা কোথেকে আসছে? এবং এমনও হতে পারে স্থানীয় পর্যায়ে খামার করেছেন, ওনারা কাজ করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কৃষিজাত দ্রব্য। স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তির অর্থের উৎসটা কোথেকে? ওনার নিজস্ব নিশ্চয়ই ওনার নিজের কর্মসংস্থান আছে, উনি নিজে নিশ্চয়ই কিছু একটা করেন। কিন্তু একই সাথে ছোট করে যদি যুক্ত করি যে অনেকেই হলফনামায় তাদের, আপনি যেভাবে বলছেন যে যারা এসেছেন এখানে কোটিপতি যে প্রার্থীরা নির্বাচন করার জন্য, অনেকে হলফনামায় তো সেই তথ্যটি ভুল দিয়েছেন, তারা দেখিয়েছেন যে রীতিমতো যে তারা একেবারেই হচ্ছে গরিব, তাদের সেরকম খুব একটা অর্থের সম্পদ নেই। তো এই যে একটি মিথ্যা তথ্য দিয়ে জনগণের আমি সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার প্রথম পর্যায়ে যখন অবস্থা হয়, তাহলে সেই মানুষটি কতটুকু আসলে জনগণের সেবক হবে, সে প্রশ্ন অবশ্যই থাকলো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসলে এর আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, এই যে দলীয় নির্দেশনা না মেনে স্বজনরা নির্বাচনে অংশ নিচ্ছেন, তৃণমূলের সাথে যে দ্বন্দ্ব সেটি প্রকট আকার ধারণ করছে কিনা, কি মনে হয় আপনার কাছে?
না, একটা বড় দলে তো নানান সমস্যা থাকে এবং দ্বন্দ্ব থাকেই। সেটা কতটা প্রকট আকারে ধারণ করবে সেটা দেখা যাবে, ভবিষ্যৎ না, বলতে এর পারবে। ফলে আসলে এটা সাধারণ যারা তৃণমূল নেতারা রয়েছেন, মাঠ পর্যায়ের নেতা রয়েছেন, তারা আগ্রহ হারিয়ে ফেলবেন কিনা রাজনীতিতে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, তৃণমূল নেতাদের রাজনীতিতে আগ্রহ থাকার কি কোনো কারণ আছে নাকি? মানে আমি প্রশ্নটাকে উল্টায় দেখতে চাই যে আপনি দেশে যে রাজনীতি চলছে, আপনি আজকে উপজেলা নির্বাচনের জন্য খুব আপনি বলছেন যে তৃণমূল নেতাদের কেন আসছে না, তাদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না। আপনি যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল সেখানে কি মূল্যায়ন করা হয়েছে? বা এর আগে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে সেখানে কি তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হয়েছে? তৃণমূলে যারা কর্মী আছেন, নেতা আছেন, তাদের হলো নিজের খেয়ে অমুক, ওকে, ব্র্যাকেট, ওটা আর বললাম না, নিজের খেয়ে নৌকা, নিজের খেয়ে ধানের শীষ, নিজের খেয়ে ওইটা, এইটা হলো তৃণমূলের কাজ। আর ব্যবসায়ীদের কাজ, যাদের টাকা আছে, যারা নমিনেশন কিনতে পারেন, ওই যে মনোনয়ন বাণিজ্য হয় না, ওটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তো তাদের কাজ হলো তৃণমূলে এরা সবকিছু করবে, এরা পোড় খাবে, এরা জেলে যাবে, এরা পুলিশের মার খাবে। আর তাদের কাজ হলো একসময় যখন নেতা হওয়ার সুযোগ হবে, তখন যে আপা যেটা বললেন যে তারা কি ব্যবসায়ীরা কেন করবে না, পেশা তো থাকতে হবে। ইয়েস, পেশা থাকতে হবে, কিন্তু আপনি সেই পেশা এবং রাজনীতি দুটো একসাথে করেন। আপনি ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত হন, আপনি যুবক অবস্থায় রাজনীতির সাথে যুক্ত হন এবং ব্যবসাটাও করেন। আপনি এসে হঠাৎ করে, আপনি কোনোদিন রাজনীতির মাঠে থাকলেন না, আপনার অনেক টাকা, হঠাৎ করে এসে আপনি কেন্দ্রীয় নেতাদের কনভিন্স করে বাণিজ্য করে আপনি যখন যান, তখন এটা প্রশ্ন হয়। এই ফান্ডামেন্টাল কোশ্চেনটা তো বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একজন ছিলেন, তিনি তুলেছেন যে পার্লামেন্টের 70-এর বেশি ব্যবসায়ী, 70%-এর বেশি কেন তুলেছেন? তিনি দেখিয়েছেন এবং স্ট্যাটিস্টিক টিআইবি দেখিয়েছে যে তারা ঠিকমতো রাজনীতি করে নেই। তারা রাজনীতি থাকুক, ডাক্তার, চিকিৎসক অথবা আইনজীবী, শিক্ষক, তারা একসময় রাজনীতি ছিলেন, তারাও তো একটা পেশাতে ছিলেন। তো ব্যবসায়ীরা রাজনীতি থাকতে পারে, এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু তাদেরকে রাজনীতিতে তৃণমূল থেকেই থাকতে হবে, সেটা নাই। আমাদের যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে আছেন বা যারা পার্লামেন্ট নির্বাচন করছেন, যারা উপজেলা নির্বাচন করছেন, তাদের আসলে তৃণমূলে কোনো রাজনীতি করেন না। তারা এখান থেকে টুক করে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে নমিনেশনটা নিয়ে যান বা সাপোর্টটা নিয়ে যান, এখন তো আর মার্কা নেই, সাপোর্টটা নিয়েছেন এবং তারা যে ওখানে রাজনীতি এই করছেন। বাস্তবতায় আসলে নির্বাচনটি কতটা শৃঙ্খলার মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা? কারণ স্থানীয় নির্বাচনে আমরা সহিংসতার খবরগুলো অনেকবার দেখি।